আচ্ছা, এবারে মাটি দূষণ। মাটি একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান, যেটা আমাদের বাস্তুতন্ত্রের খুবই একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট বলাই যেতে পারে। মাটিতে গাছ হচ্ছে, সেই গাছেদের উপর আমরা কমপ্লিটলি ডিপেন্ড করে আছি। তাই মাটিতে দূষণ হলে গাছের উপর তো প্রভাব পড়ে। শুধু গাছের উপর প্রভাব নয়, মাটির দূষণ আমাদের উপরও বিভিন্নভাবে প্রভাব পড়ে। যেমন আমরা যেখানে সেখানে, এখন হয়তো একটু কমেছে স্বচ্ছ ভারত বা এগুলোর কারণে, আগে প্রচুর মানুষ বাইরে মলত্যাগ করতো। তো বাইরে মলত্যাগ করার ফলে মলের সঙ্গে অনেকেরই কৃমি থাকতো বা বিভিন্ন রোগের জীবাণু থাকতো, সেটা মাটিতে এসে মিশতো এবং সেখান থেকে সবজির মাধ্যমে, কাঁচা শাক সবজির মাধ্যমে বা অন্য কোনোভাবে মানুষের দেহে প্রবেশ করতো। কারণ কৃমির ডিম মাটিতে অনেক দিন ভালো থাকে, ডিমগুলো সহজে নষ্ট হয় না। তো আমরা ধরো মাটির কোনো সবজি খেলাম, গাজর মূলো, যেগুলো মাটিতে অনেকটা পোঁতা থাকে, বা আলু, সেগুলোতে ওই কৃমির ডিম যদি লেগেও থাকে, খুব ভালোভাবে না ধুলে যায় না। তার ফলে সেগুলো যদি, বিশেষ করে গাজর মূলো আমরা কাঁচা খাই, তাহলে সেইগুলোতে অনেক সময় কৃমির ডিম আমরা তার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক সময় মাটিতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, ন্যাচারাল যেমন ব্যাকটেরিয়া থাকারও কথা, যেমন ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, টিটেনাস রোগ হয়। আমরা ওই জন্য মাটিতে কোনো সময় যদি অনেক দিনের পুরনো জং ধরা কিছু জিনিস থাকে, সেটায় পা বা কিছু কেটে গেলে আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিই টিটেনাস। কারণ ওই জং ধরা জিনিসে দীর্ঘদিন থাকার ফলে ওখানে মাটিতে ব্যাকটেরিয়া থাকার খুব সম্ভাবনা থাকে, এবং এই ব্যাকটেরিয়াটা থাকলে টিটেনাস ঘটবে। তো আমাদের ওখানটা যদি কেটে যায়, ব্যাকটেরিয়া ঢোকার সম্ভাবনা থাকে। তো সেই কারণে টিটেনাসের জীবাণুর জন্য আমরা টিটেনাস অনেক সময় ইঞ্জেকশন দিই। এছাড়া আমরা মাটি দূষণ এইভাবে, আমরা অনেক সময় খালি পায়ে হাঁটাহাঁটি করি, তার ফলে পায়ের সে আমরা অনেক সময় হুকওয়ার্ম আসতে পারে। হুকওয়ার্ম কি? হুকওয়ার্ম হচ্ছে এক রকমের কৃমি, যার এরকম হুকের মতো স্ট্রাকচার থাকে। তো এই হুকের মতো স্ট্রাকচার দিয়ে এরা আমাদের দিয়ে ঢুকতে পারে, খুব ছোট টাইনি মলিকিউল, সেগুলো থেকে আসতে পারে। এছাড়া মাটিতে আমরা যদি দূষিত পদার্থ ফেলি, অর্থাৎ মাটিতে যদি আমরা প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা, নর্দমার জল যদি ফেলি, নর্দমার জলের যে অংশটাকে স্লাজ বলে, স্লাজ মানে হচ্ছে থকথকে তরল অংশটা, নর্দমার জলের যে থকথকে তরল অংশটা, মানে যেটা পুরো লিকুইড নয়, সেই অংশটাকে বলে স্লাজ। এতে অনেক দূষিত পদার্থ থাকে। সেই স্লাজ অংশটা যদি মাটিতে আমরা দিনের পর দিন ফেলি, সেই মাটির আস্তে আস্তে উর্বরতা নষ্ট হয়ে যায়, বা মাটিটা আস্তে আস্তে যে নিউট্রিয়েন্টগুলোর যে পরিমাণ ছিল, সেগুলো আস্তে আস্তে গণ্ডগোল হয়ে যায়। তো এইগুলো মাটি দূষণের কারণ। এবং এই নর্দমার জল মানে স্লাজে যে যে দূষিত জীবাণু ছিল, সেগুলো মাটিতে এসে মেশে এবং সেগুলোর পরিমাণ উপযুক্ত পরিবেশ পেলে আস্তে আস্তে বাড়তে থাকে। এছাড়া আমরা মাটিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ হিসেবে বিভিন্ন উপাদান মাটিতে ফেলতে পারি, যেমন সারের মাধ্যমে আসে, কীটনাশকের মাধ্যমে আসে। এখানে একটা ঘটনা হয়, বারংবার আমরা যদি মাটিতে অত্যধিক সার ব্যবহার করি বা আগাছানাশক ব্যবহার করি, যেমন NH4 অ্যামোনিয়াম সালফেট যদি ব্যবহার করি, এর ফলে মাটি অনেক সময় অ্যাসিডিক হয়ে যেতে পারে। আবার যদি আমরা পটাশ ব্যবহার করি, মাটি আবার ক্ষারীয় হয়ে যেতে পারে। তো এইগুলো পুরোপুরি ডিপেন্ড করছে মাটিতে আমরা কি ব্যবহার করছি সার হিসেবে। তাই অতিরিক্ত সার ব্যবহার কোনো মতেই আমরা চাইব না। মাটিতে এখানে একটা ঘটনা ঘটে, বারংবার সার ব্যবহার করা বা কীটনাশক ব্যবহার করার ফলে একটা বিশেষ ঘটে, সেটাকে বলে বায়োম্যাগনিফিকেশান, বাংলায় বলে জীব বিবর্ধন। এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। জীব বিবর্ধনের সংজ্ঞা শুধু যে মাটিতে হয় তা না, এটা মাটিতেও হতে পারে, জলেও হয়। আমি এইখানে উদাহরণটা দিচ্ছি। তো বায়োম্যাগনিফিকেশানের একটা খুব কমন এক্সাম্পল আমরা ডিডিটি দিয়ে দিতে পারি। ডিডিটি দিয়ে দেওয়া যায়, অলড্রিন দিয়ে দেওয়া যায়, তারপর ফলিডল দিয়ে দেওয়া যায়। এগুলো সবই হচ্ছে বর্তমানে ব্যবহার করানো। এগুলো হচ্ছে অভঙ্গুর
কীটনাশক পোকামাকড় ব্যবহার করতে পোকামাকড় মারতে, কিন্তু এগুলো আর এখন ব্যবহার করা হয়, কেননা এগুলো মাটিতে থাকলে মাটিতেই থেকে যায়, ফলের মধ্যে ঢুকলে ফলের মধ্যেই রয়ে যায়, জীবের মধ্যে যে পোকা মারতে ব্যবহার করি সেই পোকা মরে গিয়ে তার দেহেই রয়ে যায়, নষ্ট আর হয় না। তাই এগুলোকে অভঙ্গুর বলছে এবং এইগুলোকে এই জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এইগুলোর ক্ষতিকারক প্রভাবটা দেখে কীভাবে ক্ষতিকারক হচ্ছে সেইটা এবার দেখব। জীব বিবর্ধনের সংজ্ঞা কী? জীব বিবর্ধনের সংজ্ঞা হচ্ছে কোনো উপাদান, সাধারণত অভঙ্গুর উপাদান, প্রত্যেক পুষ্টি স্তরে কয়েক গুণ করে বেড়ে গিয়ে শেষ ধাপে যে জীব আছে তার দেহে অত্যধিক হারে জমা হয়। প্রত্যেক পুষ্টি স্তরে কয়েক গুণ করে যে বেড়ে যাওয়া, এই ঘটনাটাকে বলছে জীব বিবর্ধন। বিবর্ধন মানে ম্যাগনিফাই। আমি উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি আপাতত জল দিয়ে একটা বোঝাচ্ছি। জল দিয়েও বোঝানো যায়। আচ্ছা, ঘাস এই ধরছি, মাটিতে ধরো চারটে ঘাস আমরা মাঠে স্প্রে করেছি ডিডিটি, এবং ঘাসেতে ডিডিটি লেগেছে। আমি একক হিসেবে ডিডিটি ধরছি, 1 মিলিগ্রাম ডিডিটি চারটে ঘাসে আছে। ডিডিটি স্প্রে করেছিলাম, ঘাসগুলো ছিল, ঘাসের গায়ে ডিডিটি রয়ে গেছে। আমি বলেছি ডিডিটি ভাঙে না, নষ্ট হয় না, ওইখানেই রয়ে গেল, ঘাসে আটকে রয়েছে। এইবার এই চারটে ঘাস ধরো একটা ফড়িংয়ের খাবার, তাহলে একটা ফড়িং যখন এই চারটে ঘাস খাচ্ছে তার মধ্যে 1 মিলিগ্রাম ডিডিটি চলে আসছে। এবার একটা ব্যাঙ ধরো 3টে ফড়িং খেলে ওর পেট ভরে, 3টে নয় 4টে, তাহলে ব্যাঙের দেহে কত গ্রাম ডিডিটি ঢুকবে যদি পেট ভরতে যায়? 4টে ফড়িং মানে 4 × 1 mg ডিডিটি, তাহলে 4 মিলিগ্রাম ডিডিটি ব্যাঙের দেহে ঢুকবে যদি ব্যাঙ 4টে ফড়িং খেয়ে পেট ভরায়। ধরি একটা সাপ 3টে ব্যাঙ লাগে দিনে, 2টো লাগিয়েছি আমি, 2টো ব্যাঙ, তাহলে একটা ব্যাঙ মানে হচ্ছে 4 mg ডিডিটি। তাহলে সাপের ক্ষেত্রে 2টো ব্যাঙ খেয়ে পেট ভরানোর জন্য 8 মিলিগ্রাম ডিডিটি দিয়ে ঢুকছে। এইবার এই সাপকে যখন আমি লাস্ট ধাপে আমি বাজ পাখি দেখাচ্ছি, ধরো বাজ পাখি সারাদিনে 2টো সাপ লাগে, তাহলে তার দেহে কত হচ্ছে? 16, 8 দুগুণে 16 মিলিগ্রাম ডিডিটি। ঘটনাচক্রে এই বাজ পাখি হচ্ছে শেষ প্রাণী। তাহলে এই যে খাদ্য শৃঙ্খল, এগুলো 9-এর পড়া, ঘাস থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ এবং শেষে বাজ পাখি। এরপরে বাজ পাখির মৃতদেহ যে বিয়োজক তারা ভেঙে দেবে, আমি সেই অবধি আর যাচ্ছি না। তাহলে বাজ পাখি যদি পেট ভরে 2টো সাপকে পেট ভরায়, তাহলে তার দেহে 16 মিলিগ্রাম ডিডিটি আসার কথা, এবং এই 16 মিলিগ্রাম ডিডিটি কিন্তু বাজ পাখির দেহে রয়েই যাবে, নষ্ট হবে না যে মল দিয়ে বা পায়খানা দিয়ে বা পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যাবে। অনেক দূষিত পদার্থ আমাদের দেহে ঢোকে যেগুলো আমরা পেচ্ছাপ দিয়ে বার করে দিই রেচনতন্ত্রের মাধ্যমে, এটা রেচনতন্ত্রের একটা কাজ। কিন্তু এই যে দূষিত পদার্থগুলো কিন্তু আর রেচনতন্ত্র দিয়ে বেরোতে পারবে না, এগুলো রয়েই যাবে। কতদিন রইবে? যতদিন না বাজ পাখি মরে। এইবার এই ডিডিটি বাজ পাখির দেহে ঢুকে বাজ পাখির দেহের বিভিন্ন অঙ্গগুলোকে আস্তে আস্তে ক্ষতি করবে। রোজ আস্তে আস্তে ঢুকবে অল্প অল্প করে, কারণ বাজ পাখি এইভাবেই খাবে রোজ, এবং আস্তে আস্তে বাজ পাখির দেহে ক্ষতি হবে। বাজ পাখির কিডনি খারাপ হতে পারে, বাজ পাখির লিভার নষ্ট হয়ে যাবে, বাজ পাখি মারা যাবে, অস্থিমজ্জা নষ্ট হতে পারে। এইভাবে তাহলে লক্ষ্য করে দেখো,
প্রত্যেকটা খাদ্য স্তরে কীভাবে ডিডিটির পরিমাণ কয়েক গুণ করে বাড়ছে। এখানে ছিল 1, এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 8, এখানে হলো 16। তাহলে 1-এর থেকে 4 গুণ, এখান থেকে 2 গুণ, এখান থেকে আবার 2 গুণ। তাহলে ডিডিটির পরিমাণ প্রত্যেকটা জীবের দেহে আস্তে আস্তে কীভাবে বেড়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলছে বায়োম্যাগনিফিকেশান। এই ঘটনাটা আস্তে আস্তে পৃথিবীতে এইভাবেই অনেক কিছু জিনিস নষ্ট হয়ে যায়। যেমন আমাদের এখানে শকুন, ওয়েস্ট বেঙ্গলে যে ভালচার পাওয়া যায়, সেটাও এইভাবে আস্তে আস্তে শেষের দিকে চলে গেছিলো। তোমরা 5 না 6-এর বই পড়েও ছিলে প্রবাবলি, যে সেখানে শকুন মারার জন্য যে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ, গরুকে যে খাবার দেওয়া হতো ওষুধ, সেটা গরুর দেহে রয়ে যেত এবং সেটা শকুনের দেহে এসে শকুনের দেহের বিভিন্ন রকম ক্ষতি করতো এবং শকুনের যে ডিম, সেই ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। তো এই ঘটনা, এই যে প্রত্যেকটা পুষ্টি স্তরে, এটা ছিল প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর এবং সবশেষের খাদক, প্রত্যেক খাদ্য স্তরে এই যে ডিডিটির পরিমাণ বাড়ছে। কারণ ফড়িং মরে গেলেও ওর দেহের পুরো ডিডিটিটাই ব্যাঙ পাবে, ব্যাঙ মারা গেলেও ব্যাঙের পুরো ডিডিটা সাবজে ঢুকবে, একটু এদিক ওদিক নষ্ট হবে না। এইভাবে যে এই দূষিত উপাদানগুলো প্রত্যেক পুষ্টি স্তরে বেড়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলছি জীব বিবর্ধন। এবং এই ঘটনাটাই অনেক প্রাণীর মৃত্যুর কারণ। এবং এই বিবর্ধন হয় বলেই যেগুলো অভঙ্গুর, সেই অভঙ্গুর যেমন ডিডিটি, এগুলোকে বর্তমানে ব্যান করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আর ব্যবহার করা নিষিদ্ধ, অনেক বছর ধরেই ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ এইগুলো কীটনাশক হিসেবে শুধু পোকা মারছে তা নয়, পোকা মারার পরে পোকার দেহে পুরোপুরি রয়েও যাচ্ছে। যেখানে থাকার, পোকার দেহে বা গাছের, যদি ফলের দেহে, যদি সবজির দেহে থাকতো, সবজির দেহেই থেকে যাবে। আমরা যদি ভালো করে না ধুই, বাইরে রয়েই যাবে এবং সেটা আমাদের পেটে ঢুকবে। তো এটা হলো জীব বিবর্ধনের একটা ব্যাপার। আচ্ছা, মাটি দূষণ পড়া থেকে একটা জিনিস মনে এলো, মাটি দূষণ পড়া থেকে একটা জিনিস হঠাৎ মনে পড়লো। জল দূষণে আমরা আর্সেনিক দূষণ, এটা একটু মাথায় রাখতে হবে। আর্সেনিক দূষণ বা এগুলো কি, এটাও জল দূষণের একটা এক্সাম্পল, যেখানে মাটির নিচের জলে আর্সেনিক বা অনেক ভারী ধাতু থাকার ফলে সেই জল ব্যবহারের উপযোগী নয়। তো আমরা বর্তমানে মাটির নিচের জল এত তুলে ফেলছি, এই যেমন সাবমার্সিবল ব্যবহার করে, তার ফলে হয়েছে কি, জলের যে নিচের একদম স্তর, পানীয় জলের স্তরের নিচে অনেক ভারী ধাতুর স্তর আছে, যে ভারী ধাতুগুলো ভারী কারণে জলের নিচে থিতিয়েছিল। তো আমরা সাবমার্সিবল দিয়ে বেশি জল তোলার ফলে বা এই জলের অপচয়ও অনেক বেশি করার ফলে সেই স্তর থেকে আস্তে আস্তে ভারী ধাতুগুলো উপরের দিকে উঠে আসছে এবং তার ফলে আমরা বর্তমানে বেশ দূষণেরও একটা সম্মুখীন হচ্ছি, যেভাবে ওই জলগুলো আমরা তুলছি। এবং এর ফলে বর্তমানে দেখবে ওই স্যালো, মিনি টিউবওয়েল অনেক বন্ধ করে দিয়েছে, কারণ এগুলো যে জলটা পানীয় জল তুলে হচ্ছিল, সেটা অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছিল। তো এটা একটু মাথায় রাখবে, আর্সেনিক দূষণ জল দূষণের একটা এক্সাম্পল হিসেবে। আর লাস্ট হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ মানে কি, শব্দ আমরা কথা বলার জন্য ব্যবহার করি, ঠিক কথাই, কিন্তু শব্দের প্রাবল্য আমরা যেটা ডিবি দিয়ে মাপি, ডেসিবেল, সেটা যখন দিনের পর দিন, সাধারণভাবে আমরা যদি বলি মোটামুটিভাবে যে 60 ডেসিবেল পর্যন্ত মানুষ সহ্য করতে পারে, কিন্তু 65 বেশি হয়ে গেলে সেটা সহ্যের একটু বাইরে হয়ে যায়। ওই জন্য বাজি যেগুলো 65 ডেসিবেলের বেশি হয় ফাটলে, সেগুলোকে আমরা নিষেধ করে দিয়েছি। এবার দিনের পর দিন যদি কোনো মানুষ এই 60 ডেসিবেলের শব্দের মধ্যেও থাকে, তাহলে আস্তে আস্তে তার কানের ক্ষতি হবে, বধিরতা আসতে থাকবে। আর এই মানটা যদি আস্তে আস্তে 100-র কাছাকাছি হয়ে যায়, 100 বা 90 এইরকম ডেসিবেল হয়ে যায় দিনের পর দিন, তাহলে তো তার কানের বধিরতা তো আসবেই। বধিরতা মানে কানে না শুনতে পাওয়া। 100 ডেসিবেলের বেশি হলে এমনকি কানের পর্দাও ক্ষতিগ্রস্ত হতে পারে, ছিঁড়েও যেতে পারে। তো এগুলো সবই শব্দ দূষণের এক্সাম্পল। শব্দ দূষণ কীভাবে হতে পারে, এটা খুব কমন। বড় বড় বক্স চালালে হয়, যে বক্সগুলোতে অত্যধিক পরিমাণে আওয়াজ হওয়ার ফলে, এবং এর ছাড়া বাজি ফাটালে হয়, অত্যধিক বাজি ফাটালে বাজির আওয়াজে, বা অনেক সময় রেডিও টেলিভিশনে জোরে জোরে আওয়াজ করলে, মাইকের আওয়াজ করলে। বর্তমানে আর একটা অন্য সমস্যা হচ্ছে হেডফোন।
হেডফোন যতই মনে হতে পারে যে হেডফোন তো মোটেই অত আওয়াজ করে না, ঠিক কথা, বাট হেডফোনটা যত আমরা কানের ভেতরে, বিশেষ করে যেগুলো ইন দ্য ইয়ার হেডফোন বলি, সেগুলো কানের ভেতরে প্রবেশ করানো থাকে, তার ফলে এরা কিন্তু প্রচণ্ড বেশি পাওয়ারের শব্দ পায়। এবং সেই হেডফোন দীর্ঘদিন ব্যবহার করলে কী হয়, মানুষের কানের অল্প আওয়াজের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। অল্প আওয়াজের প্রতি সংবেদনশীলতা হারিয়ে যায়। মানে তখন তাকে জোরে কথা বলতে হয়, আস্তে কথা বলে সে শুনতেই পাবে না। এবং এই প্রবলেমটা কিন্তু আর তার পরে ঠিক হবে না, এই যে আবার ঠিক হয়ে যাবে সেরকম কিন্তু নয়। এছাড়া গাড়ি ঘোড়ার আওয়াজ তো রয়েইছে, সেগুলোর আওয়াজও দূষণ ঘটায়। তাহলে শব্দ দূষণের রেজাল্ট কি? এর রেজাল্ট হচ্ছে কি, মানে মানুষের কী কী ক্ষতি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে, যাদের খুব হার্টের দুর্বল। অত্যধিক শব্দের আওয়াজ শ্বাসক্রিয়ার হার বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, মানুষের মানসিক যন্ত্রণা বাড়ায়, স্ট্রেস বাড়িয়ে দেয়। এবং মানুষের দেখা গেছে কি বিভিন্ন প্রাণী অত্যধিক আওয়াজের ফলে তারা প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, প্রজনন মানে তাদের সন্তান উৎপাদনের প্রবলেম হয়, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এটা দেখা গেছে। এবং ফলে অনেক মানুষ এই জন্য দেখবে যে যেখানে বেশি কলকারখানা বা যেখানে প্রচণ্ড দূষণ, তা সাধারণত সেখান থেকে অন্য জায়গায় যেতে যায় যেখানে কম দূষণ বা যেখানে কম আওয়াজ। দীর্ঘদিন ধরে অত্যধিক উচ্চ আওয়াজযুক্ত জায়গায় থাকলে মানুষের আস্তে আস্তে মানসিক শান্তি কমে যায়। মানসিক শান্তি কমে যায় মানে তার খিটখিটে মেজাজ চলে আসতে পারে, তার অত্যধিক স্ট্রেস বা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আসতে পারে। এছাড়া হার্টের প্রবলেম বা এগুলো তো থাকেই। তো এইগুলো হলো শব্দ দূষণের প্রভাব।